শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে অবরোধ অব্যাহত, 2 উপজেলা 144 ধারা বহাল, এখনো স্থবির জনজীবন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন। এবং কুমারী পূজা সহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী। মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা ভক্তদের। শুনছিলেন শিরোনাম। নিডো স্কুল এজ 5+ থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমোরি, দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে। এবার বিস্তারিত। 8 দফা দাবিতে চতুর্থ দিনের মতো খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকে পালিত হচ্ছে সড়ক অবরোধ। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে অবরোধ কর্মসূচি শিথিল করা হলেও খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বা ঢাকায় কোনো যানবাহন চলছে না। এদিকে খাগড়াছড়ি সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে 144 ধারা। জেলায় যৌথ বাহিনী টহল অব্যাহত রয়েছে। গতকাল থেকে রাঙামাটি ও বান্দরবানে অবরোধের ডাক দেওয়া হলেও শুধু রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি জানানো হয়। এদিকে দুপুরে ক্ষতিগ্রস্ত রামসু বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার। সহিংস ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে 30 কেজি করে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। বর্তমানে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত 144 ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে 8টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু 7টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং পাশাপাশি যে ঘটনার কারণে একটি উদ্রেক, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাদ বাকিদেরকে কিন্তু আমরা বিষয়ে কাজ করছি। খাগড়াছড়ির সহিংসতার পেছনে ইউপিডিএফ এর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল সন্ধ্যায় রাঙামাটি শহরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে যারা আন্দোলন করছে তাদের অনেকেই ইউপিডিএফ এর রাজনীতির সাথে জড়িত। ইউপিডিএফ এর অপরিপক্ক আন্দোলনের কারণে খাগড়াছড়িতে সহিংসতা হয়েছে। তিনি আরও বলেন, খাগড়াছড়িতে চলমান আন্দোলনের তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিচ্ছে। আন্দোলন একটি ইস্যুতেই থাকা উচিত। পরিদর্শনকালে পার্বত্য উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিয়ানমারের জান্তা বাহিনীর গণহত্যা নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি ও নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। তবে সেখানে নেই কোনো রোহিঙ্গা প্রতিনিধি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 75টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশে অবস্থানরত 13 লাখের বেশি রোহিঙ্গা। সম্মেলনে অন্যান্য দেশের রোহিঙ্গা প্রতিনিধিরা থাকলেও সেখানে আমন্ত্রণ পায়নি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কোনো প্রতিনিধি দল। এ নিয়ে শনিবার উখিয়ার পালংখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে সমাবেশ করে রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি নামে একটি রোহিঙ্গা সংগঠন। 30 তারিখ মিটিং হইব, মিটিং আমাদের আর রোহিঙ্গার জাতি রোহিঙ্গা তো আর ক্যাম্পর মানুষ হেঁটে যায় কি হদ্দ ফুনিব আর রোহিঙ্গা তো কিছু হবার তাইলে হইবার দেয় সুযোগ কেন আরা চাই এতলা আরা কি চাই রোহিঙ্গা কমে কিসার হদ্দে সিসিয়ান ইউএন আমাদের কান ক্লিয়ার মেসেজ দিবল্লা আর প্রোগ্রাম এবার আজিয়া করছি আর রোহিঙ্গা কমে সাইড হইলে কেন হইলে জিন ইউএন এর কনফারেন্স 30 তারিখের মধ্যে হইব। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, রোহিঙ্গা প্রতিনিধিরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করায় জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যেতে পারেননি। অসাধারণ কোন রোহিঙ্গাকে ডাকা হয়নি বিষয়টা। এটা যেহেতু ইউএন এর একটা ইভেন্ট, এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে।
সেই প্রক্রিয়ার মাধ্যমে যে কাউকে অংশগ্রহণ করার জন্য সেখানে আবেদন করতে হয়। কক্সবাজার থেকে কোনো রোহিঙ্গা আবেদন করেছে বলে আমার জানা নেই। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমস্যা তাদের কাছ থেকে না শুনে সমাধানের জন্য যে সম্মেলনের আয়োজন করা হয়েছে তা কতটুকু ফলপ্রসূ হবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যাদের এই ক্রাইসিস মানে যাদের উপর এই এক ধরনের ওয়ান কাইন্ড অফ মার্জিনালাইজেশন হয়েছে বা কেউ নিপীড়ন হিসেবে একে পারসিকিউশন হিসেবে ডিফাইন করছে, তাদের প্রতিনিধি থাকাটা ভালো ছিল। কারণ হচ্ছে যে আপনি একজনের কাছ থেকে শুনে আসবেন, আর ডাইরেক্ট হচ্ছে যে তাদের কথাগুলো ওই ফোরামে যদি কেউ বলতো তাহলে এটা একটু বেটার হতো। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা তীব্র আকার ধারণ করার পর পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। এর আগেও আশ্রয় নিয়েছেন অনেকে। তাদের ফিরিয়ে নিতে নানা আলোচনা ও পরিকল্পনা করা হলেও তা আজও আলোর মুখ দেখেনি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। ধর্মীয় ভাব গাম্ভীর্য পূজা অর্চনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহা অষ্টমী। দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা, অষ্টমী বিহিত পূজার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে মহা অষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় প্রদীপ জেলে হবে সন্ধি পূজা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর সকালে ভক্ত পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে দেশের প্রতিটি মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ। অর্চনা, অঞ্জলি আর আরতির মধ্য দিয়ে করা হয় বিহিত পূজা। দুধ দিয়ে পা ধোয়ার পর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এমন সব উপকরণে করা হয় কুমারী পূজা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারিদিকে। পুরাণ মতে দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে দেবী দুর্গা অসুর বধের জন্য আবির্ভূত হয়েছিলেন কুমারী রূপে। শাস্ত্র অনুসারে 5 থেকে 7 বছরের একজন কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে পূজা করা হয়। জগতের সকল অশুভ শক্তির বিনাশ কামনায় কুমারী রূপী দেবী দুর্গার চরণে ফুল, বেলপাতা দিয়ে আরাধনায় নত হন সনাতন ধর্মানুসারীরা। আমাদের কুমারী পূজা সবচেয়ে শ্রেষ্ঠ পূজা। হ্যাঁ, মায়ের যখন আসে আমাদের, হ্যাঁ এই বছর আসে আমাদের কি করে হাতি করে, মানে জ্বর তুফান কিছুটা নিয়ে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল না, তার জন্য আমাদের কুমারী পূজা। এই জন্য শান্তি, সবাই শান্তি, দেশবাসী সবাই সব জায়গাতে যেমন শান্তি নেমে আসে। এবারে যা দেখলাম ভিড় অনেক বেশি, মানে এত একটা মানে অস্থির একটা গরমের মধ্যে মানুষ তবুও বের হচ্ছে, সবাইকে দেখে খুব ভালোই লাগছে। মা যেন সবার মঙ্গল করেন, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই কামনাই করি। এত সুন্দরভাবে আমাদের দুর্গা উৎসব উদযাপন হবে এটা আমাদের আশার বাইরে। পাবনায় জয়কালী বাড়ি মন্দির, সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজা অর্চনার পাশাপাশি দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়। রাতে হবে প্রদীপ প্রজ্বলন ও সন্ধি পূজা। মূল পুজোই আজকে, অষ্টমীর যে পুজোটা আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। খুবই আনন্দ লাগছে, মাকে অবশেষে পেয়ে গেলাম আজকে অঞ্জলি দেওয়ার পরে। সমগ্র জাতি এবং দেশের যাতে কল্যাণ হয় আমরা এই বিষয়েই আমাদের দেবীর কাছে প্রার্থনা করি এবং সকলের মঙ্গল কামনা করি। প্রশাসনিক যেভাবে ব্যবস্থা আছে তাতে নিরাপত্তা নিয়ে আমরা কোনো শঙ্কিত না। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি একদম সম্পূর্ণরূপে সঠিক আছে। এখানে আমরা এই পূজার মাধ্যমে সারা দেশের শান্তি কামনা করতেছি। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজা দেখতে যোগ দেন অন্যরাও। সারা দেশের সব পূজা মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম ও যশোর থেকে পূজার খবর জানিয়েছেন সহকর্মীরা। সকাল থেকে ব্যাপক উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে দুর্গাপূজা। আজ অষ্টমী ছিল এবং আজ সকাল থেকে আমরা এখন আছি চট্টগ্রাম যে পাথরঘাটা দুর্গা সর্বজনীন পূজা মণ্ডপে। সেখানে ভক্তরা সকাল থেকে আসছেন, তারা অঞ্জলি দিচ্ছেন এবং এবার প্রচণ্ড ভিড় হচ্ছে। তারা বলছেন যে এই ধরনের ভিড় তারা খুব কম দেখেছেন বিগত বছরগুলোর তুলনায়। এবার তারা খুবই চমৎকারভাবে পূজা পালন করছেন এবং প্রচণ্ড গরম কিন্তু আজ পড়ছে চট্টগ্রামে। এই গরমের মধ্যেও সবাই ভিড় ঠেলে অঞ্জলি দিতে যাচ্ছেন। এখানে আমরা যেখানে আছি তার ঠিক মানে বিপরীত দিকেই আছে শান্তিনেশ্বরী পূজা মণ্ডপ, সেখানে পূজা মন্দির। সেখানে সকালবেলা কুমারী পূজা হয়েছে। দেবী দুর্গার আরেক নাম কুমারী আমরা জানি এবং সেটার কারণেই তারা চাচ্ছেন যে কুমারীর যে আজকে আগমন পৃথিবীতে, সেটার কারণে তারা দুর্গা সবাইকে কৃপা করবেন এবং এর মধ্যে দিয়ে সকলের শান্তি কামনা করছেন। কুমারী পূজায় সাধারণ ভক্তরা অংশ নিয়েছেন এবং কুমারী পূজার মাধ্যমে তারা তাদের যে মনের বাসনা মায়ের কাছে সেটি তারা প্রার্থনা করেছেন। এছাড়া দেখেছি যে মণ্ডপগুলোতে অষ্টমী
দিনের যে বিহিত পূজা সেটি অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী পূজায় অধিকাংশ ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেছেন এবং নিজ এবং দেশমাতৃকার যে মঙ্গল সেটি কামনা করেছেন। একই সাথে অসুর শক্তির বিনাশে শুভ শক্তির উদয় হোক এটি ভক্তরা প্রার্থনা করেছেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত সুষ্ঠু এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ সবকিছু মিলে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। মালিক শ্রমিক বৈঠকের সমঝোতার পরও ফের বন্ধ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল। শ্রমিকদের একাংশ সকালে ঢাকাগামী বাস ছাড়তে বাধা দেয়, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল 8টার দিকে রাজশাহীর শিরোইল এলাকা থেকে বাস ছাড়ার প্রস্তুতি নিলে শ্রমিকরা তাতে বাধা দেন। গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে ঢাকা বাস টার্মিনালের অন্যান্য কাউন্টার বন্ধ করে দেন মালিকরা। এতে দ্বিতীয় দফায় আবার উত্তরবঙ্গের 3 জেলা থেকে বাস চলাচল বন্ধ হলো। গতকাল সন্ধ্যায় ঢাকা গাবতলীতে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, 3 জেলার পরিবহন শ্রমিক সংগঠন সহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের বৈঠকে বাস শ্রমিকদের সব দাবি মেনে নিলেও রাজশাহী বাস শ্রমিকদের একাংশ ঢাকা রাজশাহী রুটের প্রতি ট্রিপে 3টি ফ্রি টিকিট দাবি করে ঢাকাগামী বাস চলাচলে বাধা দিচ্ছে। রাজশাহী থেকে আমরা যাচ্ছি রেডিও কলোনি, ঢাকা রেডিও কলোনি যাব। ওইখান থেকে আমরা টিকিট কাটছি গতকালকে। সেই টিকিট আমাদের এখন এসে বলছে যে টিকিট আমাদের হলো দেখি গাড়ি যাবে না। গত বৃহস্পতিবার থেকে যে অবস্থা হয়েছে, প্যাসেঞ্জাররা ঘুরে যাচ্ছে, তাদের অনেক দুর্ভোগ হচ্ছে। এই সমস্ত ব্যাপারটা তো আসলে দেখা উচিত ছিল মালিক পক্ষে। পাবনার ঈশ্বরদীর হরিজন রেলওয়ে কলোনি পূজা মণ্ডপে এবার শোভা পাচ্ছে 25 মাথা আর 50 হাতের এক ব্যতিক্রমী দুর্গা প্রতিমা। কম বাজেটে নান্দনিক শিল্পের নিপুণ ছোঁয়ায় বদলে যাওয়া হরিজনদের এ প্রতিমা এখন জেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। বর্ণিল আলোয় সেজেছে পুরো পাবনা শহর। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর চারিদিক। মহিষাসুর রোধে এবার পাকশির হরিজন কলোনিতে নতুন রূপে আবির্ভূত হয়েছেন দেবী দুর্গা। 25 মাথা আর 50 হাতের ব্যতিক্রমী এ প্রতিমা এখন জেলার অন্যতম আকর্ষণ। 25 মাথার প্রতিমাটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং ঈশ্বরদী থানার ভিতরে আমি অনেক পূজা দেখছি, অনেক জায়গায় দেখছি, কিন্তু এরকম আমি পূজা দেখি নাই। প্রায় 2-2.5 লাখ টাকার মতন ব্যয় গেছে, 2 থেকে 2.5 লাখ টাকা। আর এই প্রতিমা আমরা তামিলনাড়ু থেকে খুঁজে পাইছিলাম। আয়োজকদের দাবি 2022 সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশে প্রথম তৈরি হয় 25 মুখ আর 50 হাতওয়ালা দুর্গা প্রতিমা। মূলত সেই আঙ্গিকেই তৈরি করা হয়েছে এ প্রতিমা। আমরা এটা তামিলনাড়ুতে 24 সালে দেখছিলাম আর কি। এই প্রতিমাটা আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, যে একটা ভালো কিছু দেখানোর জন্য ঈশ্বরদীবাসী যারা আছে, যারা পাবনাবাসী আসে, এদেরকে দেখানোর জন্য আমরা এই প্রতিমাটা বানানো। সাদামাটা এ মন্দিরে পূজার আয়োজনে তেমন কোনো চাকচিক্য না থাকলেও দুর্গার এ চামুন্ডা রূপ সবার নজর কাড়ছে। 25 মাথা 50 হাত, আমরা ভালো আনন্দে আছি, ভালোই পূজা করতেছি। আমাদের ছাদ মাত নাই, বাউন্ডারি নাই। 25টা মাথা 50টা হাত, এবার আমরা সেই মজা করব। অন্য জায়গা থেকে অন্য লোকরা আসছে, আমাদের মজা লাগছে। নান্দনিক শিল্পকর্মে দেবীকে নতুন রূপে উপস্থাপন করায় হরিজন সম্প্রদায়ের প্রশংসা করেন সনাতন ধর্মের স্থানীয় নেতারা। ঈশ্বরদীতে হরিজন কলোনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ওরা সুন্দর একটা প্রতিমা সেই আদি আমলেরটা তৈরি করছে, যেটা পাবনা জেলায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। রাজা কংসের সময় এই পূজা অনুষ্ঠিত হয়, তার রাজপুরোহিত এই স্বপ্নে দেখে এবং এইটার আদলে মানে দুর্গাপুরে তাহেরপুরে এই দুর্গা পূজা শুরু হয়। 25 রূপ আর 50 হাতের শক্তিতে আরো ক্ষিপ্রতার সাথে এবার মহিষাসুরকে নাশ করবেন দেবী দুর্গা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়াল নদীতে অনুষ্ঠিত হলো 46তম জাতীয় নৌকা বাইচ। এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন লাখো মানুষ। গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে জাতীয় নৌকা বাইচের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। নদীর বুকে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে বাইচের নৌকা।
কে কার আগে যাবে জয়ের জন্য প্রাণবন্ত চেষ্টা মাঝি মাল্লাদের। বাহারি নৌকায় নদীতে জারি সারি গানের সাথে মাঝি মাল্লার হেয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বড়াল নদী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ বাইচ ঘিরে উৎসবে মেতে ওঠেন সিরাজগঞ্জের মানুষ। বন্ধু পরিবার পরিজন নিয়ে নদী তীরে জড়ো হন তারা। নৌকা ও ট্রলারে চড়ে অনেকে উপভোগ করেন নৌকা বাইচ। আমার বাড়ির নরসিংদী, আমি কালকার রাত্রে নাইডে এই সিরাজগঞ্জ বাগাবাড়ি আইছি এই নৌকা বাইচ খেলা দেখার জন্য, খেলাটা উপভোগ করার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে। কামারখান থেকে সাজাদপুর এসেছি শুধুমাত্র একমাত্র এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য। 4টি যে নৌকা বাইচ ছিল অনেক সুন্দর এবং খুব আনন্দিত পেয়েছি। এটি আসলে প্রমাণ করে যে মানুষ সাংস্কৃতিক মনা কতটুকু সাজাদপুর। গ্রাম বাংলার প্রতিযোগিতা এরকম আর মাঝে হারিয়ে গেছিল, যেন প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান আমরা আশা করি। 46তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের 8টি পানসি নৌকা। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করার জন্য আমরা বিভিন্ন খেলাকে প্রাধান্য দিচ্ছি। খেলার মাধ্যমে সাধারণ জনগণ এইসব অপকর্ম, খারাপ জিনিস থেকে বেরিয়ে আসবে এবং মেইন স্ট্রিমে চলে আসবে। অর্ধ লক্ষের বেশি মানুষ বিভিন্নভাবে উপস্থিত হয়েছে এখানে, পায়ে হেঁটে, নৌকায়, তারপরে বাসে, রিকশায়, বিভিন্নভাবে নদীতে দুপাশেই মানুষ উপস্থিত হয়েছে। এটা দ্বারা প্রমাণ করে যে নৌকা বাইচ এত অঞ্চল, বিশেষ করে সিরাজগঞ্জ, নদী বিধৌত অন্যান্য অঞ্চলে এটা অত্যন্ত জনপ্রিয়। প্রতিযোগিতায় প্রথম হয় পাবনার প্রামাণিক এক্সপ্রেস। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে ভিটাপাড়া আজম ব্রাদার্স ও বাংলার বাঘ। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। প্রায় 1.5 বছর পর আগামীকাল থেকে শর্ত সাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র। গতকাল বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে 6টি শর্ত আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে দীর্ঘদিন পরে রুমা উপজেলায় কেওক্রাডং পর্বতে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়ার খবরে পর্যটকবাহী যান, খাবার হোটেল সহ পর্যটন কেন্দ্রগুলো নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন ব্যবসায়ীরা। জেলার রুমা ও থানচি উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর তৎপরতা বাড়ায়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই 2 উপজেলার বিভিন্ন পর্যটন স্পট বন্ধ করে দেয় জেলা প্রশাসন। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 17 দিন ধরে নিখোঁজ 18 মাছি ও জেলে। গত 13 সেপ্টেম্বর চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে FB খাজা আজমি নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যান তারা। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন একটি চক্র তাদের পরিবারের সদস্যদের অপহরণ করেছে। এরই মধ্যে বেশ কয়েকবার অচেনা নম্বর থেকে ফোন আসায় পরিবারগুলোর আতঙ্ক আরও বেড়েছে। তবে ঘটনাটি অপহরণ নাকি নৌকাডুবি তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। এ ঘটনায় গত 24 সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি করেন জেলেদের স্বজনরা। নিখোঁজ সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালী ও কক্সবাজারে। ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ভুল্লি থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে শাপলা রানীকে নিয়ে বাড়িতে একা থাকতেন। প্রতিবন্ধী মেয়েকে যাতে তার অনুপস্থিতিতে কেউ বিরক্ত করতে না পারে সেজন্য শমিলা রানী ঘরের দরজায় বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রেখেছিলেন। গত সোমবার এক NGO কর্মী কিস্তির টাকা তুলতে ওই বাড়িতে যায়। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ভারত থেকে আমদানি বন্ধ ও সরবরাহ কমার অজুহাতে বিভিন্ন জেলায় বেড়েছে সবজির দাম। মানিকগঞ্জে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 80 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 টাকায়, যা গতকালও ছিল 200 টাকা। বেড়েছে আদা, বেগুন, করলা সহ অন্যান্য শাকসবজির দাম। দিনাজপুরের হিলি বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতিটি গ্রীষ্মকালীন সবজি কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকায়। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন অনাবৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে, এতে কমেছে সরবরাহ। মাছরাঙা টেলিভিশনের সংবাদ প্রচারের পর পাল্টে গেছে কক্সবাজারের রুমা উপজেলার একমাত্র খেলার মাঠের চিত্র।
এক সময় ধুধু বালুচর ঢাকা পড়েছে সবুজ ঘাসে। এতে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রামুর মাটিতে গ্যালারি তৈরি ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি তুলেছেন এলাকার ক্রীড়া সংশ্লিষ্টরা। কক্সবাজার জেলা রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। গত ফেব্রুয়ারিতে মাঠ নয় যেন ধুধু বালুচর শিরোনামে কক্সবাজারের রাম উপজেলার একমাত্র খেলার মাঠ নিয়ে প্রতিবেদন প্রচার করে মাছরাঙ্গা টেলিভিশন। সেই প্রতিবেদনের পর মাঠে কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। ফলাফল, বালুচরের পরিবর্তে এখন এলাকার একমাত্র খেলার ভেন্যু রামুখিজারি সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরো মাঠ সবুজে আচ্ছাদিত। আমরা চাই এই মাঠে যেন শুধু ভবিষ্যতে ক্রীড়া চর্চা হয়, যাতে কোনো মেলা উৎসব আয়োজন যাতে এই মাঠে না হয়, এই মাঠে যেন ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হয়। কক্সবাজারের মুক্তিযোদ্ধা সংসদ মাঠ এবং উকিয়া হাই স্কুল মাঠ যেভাবে সাজানো হয়েছে, এটা মিনির মধ্যে সাজানো হয়েছে, ওই দুইটার চাইতে আমার এই মাঠ অনেক বড়। যারা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত ছিলাম তারা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখে মাঠের বরাদ্দ থেকে আমরা মাঠকে দৃষ্টিনন্দনভাবে উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ক্রীড়া সংশ্লিষ্টদের এখন দাবি, মাঠে যেন সভা সমাবেশ আর আয়োজনে অনুমতি না দিয়ে প্রশাসন, সাথে পাশে গ্যালারি এবং মাঠের ড্রেনেজ ব্যবস্থা নিয়েও যেন কাজ করেন কর্মকর্তারা। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি এখানে ছোট ছোট গ্যালারি আকারে বসার স্থাপনা খেলোয়াড়দের এবং কিছু দর্শকের বসার জায়গা করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মাঠটা মোটামুটি নান্দনিক হিসেবে থাকবে। আমাদের একটা দাবি হচ্ছে, আমাদের এই মাঠটাকে এখানে একটা মিনি গ্যালারি হিসেবে দিয়ে আমাদের দর্শকরা যাতে ক্রীড়াঙ্গনের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হয় এবং মাদকমুক্ত হয়। আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, রামু গ্যালারির মধ্যে মিনি গ্যালারি হিসেবে রূপান্তরিত করার জন্য একটা বরাদ্দ দিয়ে যাব বলছে। এই জন্য রামু খেলোয়াড় সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মাঠের আধুনিকায়নের আশ্বাস দেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। গ্যালারির ইস্যুটা হচ্ছে আমাদের চিন্তায় আছে, তবে এটা একটু লং টার্ম প্রসেস, কারণ আমাদের মাঠ গ্যালারি করতে গেলে মাঠ আবার সংকুচিত হয়ে যাবে। এটা একটু চিন্তার ব্যাপার আছে যে আমরা গ্যালারি করলে কতটুকু গ্যালারি করব, সেক্ষেত্রে মাঠের ক্ষেত্রে কতটুকু সংকুচিত হওয়ার রিস্ক থেকে যায়। তবে আমরা এই মাঠকে কেন্দ্র করে যে কোনো ধরনের অবকাঠামো প্রতিটা জিনিসই আমাদের নজরে আছে। মাঠের রং পাল্টালেও সঠিক রক্ষণাবেক্ষণ প্রশাসনের বড় চ্যালেঞ্জ। ক্রীড়া সংশ্লিষ্টদের আশা, এই কাজটাও ঠিক মতো করে এলাকার খেলাধুলার প্রসার নিয়মিত রাখতে পারবে কর্মকর্তারা। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, রামু, কক্সবাজার। মাছরাঙ্গা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। খাগড়াছড়িতে অবরোধ অব্যাহত, 2 উপজেলা 144 ধারা বহাল, এখনো স্থবির জনজীবন, আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার। কুমারী পূজা সহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী। মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা ভক্তদের। এবং বৈঠকের সমঝোতার পরও শ্রমিকদের একাংশের বাধায় উত্তরবঙ্গের 3 জেলার বাস চলাচল ফের বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। দর্শক, এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।